প্রিয় দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিচ টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান। এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। দর্শক, সাম্প্রতিক সময়ে আম এবং সবজি রপ্তানি নিয়ে বেশ কিছু জটিলতা সৃষ্টি হয়েছে। আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুর রহিম ও সাপ্লাই চেইন বিশেষজ্ঞ কৃষিবিদ মজিবুল হক। আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত। তো আমরা শুরুতেই যে বিষয়টি বলছিলাম যে আম এবং সবজি রপ্তানি নিয়ে একটি জটিলতা চলছে এই মুহূর্তে, সেই রপ্তানির বিষয়ে আসলে আমরা একটি রিপোর্ট দেখে আসব শুরুতেই, যে রিপোর্টটি আমাদের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি পাঠিয়েছেন। আমের রপ্তানিতে সেখানকার আম চাষিরা যেসব জটিলতায় পড়েছেন আর কি, তো আমরা সেই রিপোর্টটি দেখে আসি। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে পরীক্ষামূলকভাবে রপ্তানিযোগ্য আম উৎপাদন করে 2015 সালে ওয়ালমার্ট সহ ইউরোপের বাজারেও শুরু হয় রপ্তানি। সে বছর 3.5 মেট্রিক টন এবং গেল বছর রপ্তানি হয় 150 মেট্রিক টন আম। ফলে চাঁপাইনবাবগঞ্জের বিপুল সংখ্যক আম চাষি ঝুঁকে পড়েন রপ্তানিযোগ্য আম উৎপাদনের দিকে। বাগানের পর বাগানে ব্যবহার করা হয় উন্নত কৃষি ব্যবস্থাপনা অর্থাৎ ব্যাগিং পদ্ধতি। এবছর জেলায় রপ্তানিযোগ্য আম উৎপাদন করা হয় 4000 মেট্রিক টন। কিন্তু বিপুল পরিমাণ আম উৎপাদন করার মাঝেই রপ্তানি নিয়ে সৃষ্ট জটিলতার কারণে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েন আম চাষিরা। চাঁপাইনবাবগঞ্জে ব্যাগিং করেছিল, তার 80% লোকই ক্ষতিকার। ব্যাগের কোনা ফেসে যায়, পানি ঢুকে যায়, সে ব্যাগ আমাদের গুণগান করতে পারিনি আমরা। সেই জন্য আমাদের প্যাট দিলে বহু টাকা লস হবে আমের। ব্যাগে আম নিবে না, আমে ধরেন যে সে আম বাজারে নিয়ে এসে অল্প দামে বিক্রি করে অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। রসায়ন করতে যায় আমার মোটামুটি ধরেন আরও 3-4 লাখ টাকা মোটা খরচ হয়ে গেছে আমের পর। করতে যায় ধরেন আম তো গেল ব্যাগও নষ্ট হয়ে গেলো সব। এই ক্ষতির দায়ভার কৃষি বিভাগের, এমনটাই মনে করেন তারা, এবং এর প্রভাব পড়বে আগামী মৌসুমে। প্রথম 2 বছর মোটামুটি আমের কোয়ালিটি খুব সুন্দর এসছে এবং ব্যাগের কোয়ালিটি গুণগত মান ভালো ছিল, কিন্তু পরবর্তীতে এবছর যে ব্যাগগুলো আমরা সাপ্লাই দিয়েছি কৃষকরা, এগুলো ব্যাগগুলো অত্যন্ত নিম্নমানের, কৃষক কিন্তু আপনার লাভবান হতে পারেনি। তবে কৃষি বিভাগের কর্মকর্তা বলছেন, বছরের শুরুতে সাতক্ষীরা থেকে রপ্তানি হওয়া কিছু আম নিয়ে ইউরোপের বাজারে সমস্যা সৃষ্টি হয়। ফলে কোয়ারেন্টাইন কর্তৃপক্ষ বাছাই প্রক্রিয়ায় আরও কঠোর হলে জটিলতা দেখা দেয় রপ্তানিতে। 2 টন আম ঢাকায় পাঠানো হয়েছে। দেখা যাচ্ছে যে কোয়ারেন্টাইন কর্তৃপক্ষ সেখানে হয়তো 70% আমই রপ্তানির অযোগ্য বলে ঘোষণা করেছে। আমরা যদি এই জাতীয় আম আরও পাঠাতে থাকি তাহলে হয়তো 5-6 বছরের জন্য আমরা একটা স্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে পড়ব ইউরোপে পাঠানোর ব্যাপারে। চাঁপাইনবাবগঞ্জের আম উৎপাদনের ভরা মৌসুম 30 জুনের পর ফজলি ও আশ্বিনা আম পাড়া শুরু হলেও রপ্তানির শেষ সীমা নির্ধারণ করা হয় ওই 30 জুনই। তো আমরা এই রিপোর্টটি দেখছিলাম আসলে চাঁপাইনবাবগঞ্জের, যেখানে এই যে রপ্তানি করার জন্য যে আম চাষের যে পদ্ধতি, বিশেষ করে ব্যাগিং পদ্ধতির একটি জটিলতার কথা বলা হয়েছে। তা আমি ডক্টর আব্দুর রহিমের কাছে জানতে চাই, আসলে এই যে পদ্ধতিটা, ব্যাগিং পদ্ধতিটা, এটি কতটুকু সফল এই ধরনের আমের গুণগত মান বজায় রাখার জন্য? প্রথমের দিকে যেটা কৃষক বলেছেন যে প্রথম 2 বছর তারা ব্যাগিংয়ে ভালো রেজাল্ট পেয়েছেন, এটার বিশেষ কারণ হচ্ছে ওই ব্যাগগুলো সরাসরি কিন্তু চায়নার থেকে আমদানি নেওয়া হয়েছিল। পরে দেখা গেল যে লোকালি কোনো একটা কোম্পানি বা একটা গ্রুপ অফ পিপুল এই ব্যাগিং তৈরি করা শুরু করে, কারণ স্বভাবতই এর ভিতর কিছু ত্রুটি রয়ে গেছে। তবে আমি মনে করি যত দ্রুত ব্যাগিংয়ের এটা প্রসার লাভ করেছে, আমার মনে আরও একটু ধীরে করানো উচিত ছিল। হতে পারে ওই ব্যাগিংয়ের ব্যবসায়ীরা তারা হয়তো তাদের মুনাফা অর্জনের জন্যে তারা এটাকে এনহ্যান্স করাইছে, অথবা কৃষক ওই যে বললো যে প্রথম বছর আম গিয়েছে সুন্দরভাবে ইউরোপে ওয়ালমার্টের মাধ্যমে, কাজে এটার পরেও মানে উভয় দিক থেকে জিনিসটা বিশ্বব্যাপী একটি গ্রহণযোগ্য পদ্ধতি আমের গুণাগুণ রক্ষা। নিঃসন্দেহে গ্রহণযোগ্য, আমরা ভিয়েতনামেও দেখেছি অনেক জায়গায় করে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট তো একটু ডিফারেন্ট। কাজে আমাদের ফিজিবিলিটি স্টাডিটা আরও 1-8 বছর করার দরকার ছিল। আমি ম্যাঙ্গো বিশেষজ্ঞ হিসাবে বলতে চাই, আমরা ম্যাঙ্গোর উপর 1990 সাল থেকে কাজ করতেছি আমরা ব্যাগের, এবং এছাড়া কিন্তু ব্যাগ নিয়ে কিছু বিতর্কিতও আছে। আপনার পরিবেশবাদীরা কিছু ভিতরে কার্বন নিয়ে কথাবার্তা হচ্ছে। আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের জাম প্লাজা আমরা কিন্তু গবেষণা করতেছি, কালারফুল আসতেছে, সুন্দর কালার হচ্ছে,
কিন্তু দেখা যাচ্ছে কিছু ভিটামিন সিও কমে আসতেছে, অন্য অন্য নিউট্রিয়েন্টও কিছু কমে আসতেছে, তবে এটা নেগলিজিবল। কিন্তু আমি মনে করি ব্যাগিং পদ্ধতি ঠিকই আছে, অর্থাৎ এক্সপোর্টের জন্য, কিন্তু আমাদের মনে আরেকটু ধৈর্য ধরার দরকার ছিল, এর উপর ব্যাপকভাবে গবেষণা করার দরকার ছিল। আপনি তো আম রপ্তানি নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছেন এবং বিশ্বের বিভিন্ন জায়গায় আপনি গিয়েছেন, অনেকের সাথে কথা বলেছেন। তো আসলে এই যে আম রপ্তানির যেটি বলা হচ্ছে যে সাতক্ষীরার একটি চালান যাওয়ার পরে ওইখানেও ব্যাগিং পদ্ধতির আমি গিয়েছিল, তো ওইখানে আসলে কি ধরনের ত্রুটির কারণে এই রপ্তানিটি বন্ধ হলো? আসলে প্রথমে একটা জিনিস আমাদেরকে দেখতে হবে যে রপ্তানির জন্য যে আমটা আমরা উৎপাদন করব সেটা উত্তম কৃষি পদ্ধতি। এখন উত্তম কৃষি পদ্ধতি হলো একটা সিস্টেম অ্যাপ্রোচ। এই সিস্টেম অ্যাপ্রোচটা যদি আপনি মানেন তাহলে সেটা কাজে আসবে। যেমন যখনই আমরা একটা এই বছর আম হারভেস্ট করলাম, সাথে সাথে আমাদেরকে ইন্টারকালচারাল অপারেশন করতে হবে ওই বাগানে, অর্থাৎ ডালপালা এগুলো ছাঁটাই করা। দেন আমাদেরকে যে সিস্টেম ওয়াইজ এটার আপনার ইরিগেশান, ফার্টিলাইজেশান, উইড কন্ট্রোল, দেন হচ্ছে এটাকে আপনার কতগুলো স্প্রে করতে হবে। কারণ যদি আপনার ছত্রাকনাশক না ইউজ করেন, ইভেন দো একটা পর্যায়ে মটর দানার আগ পর্যন্ত এখানেও আপনাকে কিছু পেস্ট এবং ডিজিজ কন্ট্রোল করতে হবে। এখন ব্যাগিংটা হচ্ছে সিস্টেম অ্যাপ্রোচের অনলি একটা কম্পোনেন্ট। এবং আমরা দেখতে পেরেছি কি হচ্ছে, আম হয়তো বড় হয়ে গিয়েছে, আম পাড়ার 20 দিন আগেও ব্যাগিং করেছেন। ব্যাগিংটা তো বেসিক্যালি অনলি ফ্রুট ফ্লাই কন্ট্রোল করেছে, কিন্তু আপনার এক্সপোর্টের জন্য শুধু ফ্রুট ফ্লাইটাই তো বেশি, যে ফ্রুট ফ্লাইটাই বলা হচ্ছে তো আমের ভিতর পোকা পাওয়ার কারণে না, আসলে আমের ভিতরে পোকা এটা ব্যাগিং করলেও হতে পারে। কেন হতে পারে? যদি আপনি ব্যাগিংটা কোন সময় করেছেন, ব্যাগিংয়ের একটা রাইট টাইম আছে, এর আগে আপনার ইন্টারকালচারাল অপারেশনগুলো ঠিকমতো আপনি করেছেন কিনা। তাছাড়া ব্যাগিংয়ের আপনি যেটা স্যার বলেছেন যে আসলে এটার একটা রিসার্চ দরকার ছিল, এটা কস্ট ইফেক্টিভটা করতে হবে, পার মাস এটা ইম্পোর্ট করতে পারবেন। আর বাংলাদেশের ক্লাইমেটটাকে আপনাকে কনসিডারেশনে নিয়ে আসতে হবে। আপনি ব্যাগ টাঙ্গায় দিলেন, আম ভিতরে পাকা, বৃষ্টি হলো, ব্যাগ ঝুলে পড়ে গেল। আপনি দেখেন ব্যাগের আমগুলোর মধ্যেই সবচেয়ে বেশি যেটা হচ্ছে কৃষক যে বললো আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, কেন হয়েছে? এখানে আপনার অ্যানথ্রাকনোস, এখানে আপনার ব্ল্যাক স্পট, এখানে ক্যাঙ্কার্স, এইখানে স্যাপবার্ন, এই যে জিনিসগুলো বেসিক্যালি এই জিনিসগুলো ব্যাগিং আদৌ সলভ করে কি না সেই বিষয়টা দেখতে হবে। ব্যাগিং বেসিক্যালি ফ্রুট ফ্লাই কন্ট্রোলের জন্য, কিন্তু ফ্রুট ফ্লাইটা কি 45 দিন বা 40 দিনের মধ্যে ইফেক্ট করে, এর আগে কি ইফেক্ট করে না? একটা বিষয় যে এই যে আমের চাষ করার জন্য, রপ্তানির জন্য চাষ করার জন্য কিন্তু কৃষকদেরকে প্রশিক্ষণও দেওয়া হয়েছিল কৃষি বিভাগ এবং অন্যান্য সংস্থার সহায়তায়, এফএওর সহায়তায়। তাহলে সেই প্রশিক্ষণগুলোকে কোনো কাজে লাগে না? তারা যে আমের গ্রেডিংগুলো করেছে, আপনি দেখেন একটা জিনিস হচ্ছে কি, সাতক্ষীরাতে এখানে যে রিপোর্টে আমি দেখেছি, আসলে সাতক্ষীরাতে যেটা হচ্ছে প্ল্যান কোয়ারেন্টাইন উইং এবং মিনিস্ট্রি অফ এগ্রিকালচার এক্সটেনশনের তত্ত্বাবধানে ন্যাশনাল ম্যাঙ্গো অ্যাকশন প্ল্যানের আওতায় যে 7টা কনসাইনমেন্ট হয়েছে, সেখানে কোনো রিজেকশন হয়নি। আমরা ইউতে 26শে এপ্রিল 2017 যে টেলিকনফারেন্স করা হয়েছে, সেই টেলিকনফারেন্সে ইউ স্পষ্ট বলে দিয়েছে আমরা তোমাদের গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, ট্রেসেবিলিটি সিস্টেম এবং তোমার পুরো পদ্ধতিটা, অর্থাৎ প্রোডাকশান থেকে শুরু করে জাহাজীকরণ পর্যন্ত সাপ্লাই চেইনের যতগুলো ধাপ আছে, প্রতিটি ধাপে তোমরা কি করেছো ইচ অ্যান্ড এভরিথিং আমাদেরকে জানাতে হবে। এবং এটা যে চেইন অফ কাস্টোডি আমরা বলি, চেইন অফ কাস্টোডি হচ্ছে অর্থাৎ আপনি উৎপাদন পর্যায়ে, যেমন আপনি বলতেছেন আপনি ওষুধ দিয়েছেন, তাহলে সেই ওষুধটা আপনি কবে দিয়েছেন, কখন দিয়েছেন, কোন ওষুধ দিয়েছেন, কোন মাত্রায় দিয়েছেন, এগুলো আপনাকে ট্রেসেবিলিটি সিস্টেমে থাকতে হবে। দেন আপনি হারভেস্ট করেছেন, ডিশ্যাপিং কিভাবে করেছেন, হারভেস্ট পদ্ধতিটা কি, আপনার এরপরে প্যাক হাউসে আসলো এটা হট ওয়াটার ট্রিটমেন্ট হয়েছে কিনা, বা হট ওয়াটার যদি না হয়ে থাকে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা হয়েছে কিনা, এই প্রত্যেকটি জিনিসের যে ট্রেস এবং ট্র্যাক, এই জিনিসটা তাদের আইএফপিএমের গাইডলাইন অনুসারে এনশিওর করতে হবে। তো এইগুলো না করে আপনি যদি একটা বিশেষ কম্পোনেন্টে কাজ করেন, সেটা কি কাজ হবে? এখন আপনি কৃষক কেন ক্ষতিগ্রস্ত হলো রাজশাহীতে? যখন ব্যাগিংয়ের আম আপনারা বলতেছেন কালার সুন্দর হবে, ভালো কথা, সুন্দর হবে, কিন্তু প্যাক হাউসে, সেন্ট্রাল প্যাক হাউসে আসার পরে দেখা গেল অ্যানথ্রাকনোস, ক্র্যাকস, স্যাপবার্ন, তার মানে ডিশ্যাপিংটা ঠিক মতো করা হয়নি। এখন ব্যাগিংয়ের আম ডিশ্যাপিং করেন নাই,
অটোমেটিক্যালি আম রিজেক্ট হবে। আসলে ভালো চাষাবাদ প্রক্রিয়ায় ভালো গুণাগুণ সম্পন্ন আম কিংবা অন্যান্য ফসল পাওয়া সম্ভব। তো ডক্টর আব্দুর রহিমের কাছে জানতে চাই যে এই ভালো চাষাবাদ প্রক্রিয়ায় ভালো গুণাগুণ অর্জন করলেই কি আসলে রপ্তানিতে সফলতা পাওয়া সম্ভব, নাকি সরকারি নীতি সহায়তার প্রয়োজন রয়েছে? না, অনেক কিছু এর সঙ্গে জড়িত। মজিবুল হক সাহেব অবশ্য অলরেডি রিপোর্ট করেছেন যে এক হচ্ছে গ্যাপ প্র্যাকটিস। যদিও আমাদের গ্যাপ প্র্যাকটিস এখনও ইমপ্লিমেন্টেশন, আমাদের সার্ক প্র্যাকটিস আছে, বাংলা গ্যাপ প্র্যাকটিস এখনও আসে নাই, বা আপাসি গ্যাপ প্র্যাকটিস আছে। আমরা চেষ্টা করতেছি মিনিস্টার এগ্রিকালচার। তারপরেও কিন্তু এফএওর মাধ্যমে যে সলিডারি ডায়েট বা ডিএই গত কয়েক বছর ট্রেনিং দিয়েছেন, যেটা আপনিও উল্লেখ করলেন, এর ফলেও দেখা যাচ্ছে যে বেশ কিছু কনসাইনমেন্ট গেছে এবং সেটা কিন্তু ফেরতও আসেনি, অনেকগুলো ইদানিং যাচ্ছে, ফেরত আসতেছে। এখন হচ্ছে গ্যাপ প্র্যাকটিসের একটা সিরিজ। প্রথমে যে এখন আম হারভেস্ট হয়ে যাচ্ছে, এরপরেই কিন্তু স্যানিটেশন প্রুনিং করতে হবে, এরপরে কিন্তু মাটিগুলো কুপায় দিয়ে, অনেকগুলো পোকামাকড় মাটিতে থাকে এবং স্প্রে করতে হবে। যেরকম এখন একটা স্প্রে জরুরি এই জন্য, কারণ এখন পাতা কাটা উইভিল, এখন নতুন পাতা আসলে পাতা কাটা উইভিল করে, কাজে এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তারপরে আমরা যেটা বলেছি যে অক্টোবর মাসে একটা কিন্তু খরা হয় অনেক সময়, এখানে একটা পানি, কিন্তু ডিসেম্বর কোনো অবস্থা, অর্থাৎ ফুল আসার 1 মাস আগে কোনো অবস্থাতে পানি বা নাইট্রোজেন সার দেওয়া যাবে না, তাহলে ফুলের পরিবর্তে এই চলে আসবে। ডিসেম্বরের শেষেতে হোপার পোকা একটা আসে, এর আবার ওই যে আপনার এগুলো ইনফ্লোরেসেন্স চুষে খেন, এই সময় একটা স্প্রে করতে হবে। আর একটা জিনিস বলছে যে ব্যাগিংটা, এটা নিঃসন্দেহে একটা ভালো টুল, বিশ্বের অনেক জায়গায় ব্যবহার করতেছে, কিন্তু ব্যাগিংটা সঠিকভাবে সঠিক টাইমে না হলে হবে না। যেরকম ওই যে ম্যাঙ্গো উইভিল, যেটা ভিতরে যে পোকাটা থেকে যায়, এটা কিন্তু চৈত্র মাস, অর্থাৎ যখন মটর দানার মতো হয় আমরা তখনই কিন্তু ঢুকে যায়। এখন এরপরে যদি ব্যাগিং করে তাহলে তো ওটা তো ভিতরে ঢুকে থাকলো। আর ফ্রুট ফ্লাইয়ের জন্য যেটা ব্যাগিং ঠিকই আছে, সেটা কিন্তু অন্তত 20-25 দিন, অর্থাৎ পাকার আগে 20-25 দিন আগে দিতে হবে। কিন্তু আবার আমরা ফেরোমন ট্র্যাপও ইউজ করতে পারি। কাজে এই জিনিসগুলো যদি আমরা প্রশিক্ষণ দিয়ে ফার্মার, যেটা আমরা ইউএসএআইডি এবিসির মাধ্যমে কিন্তু আমরা দক্ষিণবঙ্গে আমরা এগুলো ট্রেনিং দিয়ে যাচ্ছি, এবং ভ্যারাইটিও একটা ব্যাপার আছে। আমরা এখানে হিমসাগর, ল্যাংড়া বা আমরা আম্রপালি, যেটা আমাদের মনে হয় কালার আরও ভ্যারাইটি আনার দরকার, যেটা ওয়ার্ল্ডে ডিমান্ড রয়ে গেছে, হাই ডিমান্ড। আমাদের কালার ভ্যারাইটি কিন্তু অনেকগুলো এখন এসে গেছে। আমাদের এই বাও জামপ্লা জোন সেন্টারে আমরা বেশ কিছু কালার ভ্যারাইটি করেছি, এটাও আসে। কাজে সম্মিলিতভাবে আরেকটা জিনিস হচ্ছে যে অর্থাৎ স্যাপিং, যদি ডিস্যাপিং না করা হয়, আর হট ওয়াটার ট্রিটমেন্টটা মূলত স্টেমেন রডের জন্য করা হয়। স্টেমেন রডের ইয়েগুলো, কনিডিয়াগুলো কিন্তু এমনি নর্মাল আমরা ক্লোরিনেটেড ওয়াটার দিই, বাদ এটা মরে না, এরা ডিপ্লোটিভ। আরেকটা বিষয় যেটা জানতে চাচ্ছিলাম যে আসলে রপ্তানি করার ক্ষেত্রে, যেমন অতীতে এক সময় পাট রপ্তানিতে এরকম সমস্যা হয়, কিন্তু পাটের রপ্তানি দীর্ঘদিন বন্ধ ছিল। এখন আমের ক্ষেত্রে যে এই ধরনের ত্রুটিযুক্ত আম কিংবা মানসম্পন্ন আম রপ্তানি যদি না করা হয়, যেটি এই বছর অলরেডি ফেরতও এসেছে আম রপ্তানি করা আম, তো সেই ক্ষেত্রে তো বাংলাদেশের ভাবমূর্তিও এখানে জড়িত। সেক্ষেত্রে সরকারের আসলে এক্ষেত্রে কি ভূমিকা নেওয়া উচিত? না, সরকারের স্ট্রং ভূমিকা এখানে নেওয়া দরকার। যেটা বলেছে যে সাতক্ষীরা অনেকে বলেছে যে এফএওর মাধ্যমে বা সলিডারি ডায়েট বা ডিএর মাধ্যমে যে সমস্ত কৃষকদের ট্রেনিং দেওয়া, তাদের আমগুলোই যাওয়ার কথা ছিল। কোনো না কোনোভাবে 1 কেজি বা 2 কেজি আম হয়তো কেউ বাজার থেকে কিনে দিয়ে দিয়েছে, যতদূর আমি জানি। সেই কনসাইনমেন্টটা ওয়ালমার্ট থেকে ফিরে এসেছে। তো এখন এই ব্যাপারে তো সরকারকেই উদ্যোগ নিতে হবে, অর্থাৎ সরকারি যে অফিসগুলো আছে তাদেরকে উদ্যোগ নিতে হবে, যেটা যেন না হয়। অর্থাৎ আমি মনিটর করতেছি আম পাকা পর্যন্ত, কিন্তু এরপরে কি হচ্ছে, পোস্ট হারভেস্টের বিষয়টা আমাদের দেখতে হবে। সেখানে কৃষককে যদি আম রপ্তানি আমরা 2000 মেট্রিক টন টার্গেট করি, এর সঙ্গে আমাদের কন্টিনিউয়াস সরকারি কর্মকর্তাকে থাকতে হবে, অর্থাৎ পরিদর্শক হোক বা মিড লেভেলের অফিসার হোক বা গ্রাসরুটে তাদের থাকতে হবে। কোনো অবস্থাতে কৃষকের হাতে ছেড়ে দেওয়া যাবে না। এটাও তাহলে দেখা যাবে কৃষকও লাভবান হবে, বাংলাদেশের ভাবমূর্তি আমরা কিন্তু ফিরিয়ে আনতে পারবো। এবং আমাদের কিন্তু একটা সুযোগ আছে, যেহেতু ইন্ডিয়া থেকে কিন্তু আম এখন যাচ্ছে না, এই মার্কেটেও যাচ্ছে না, পাকিস্তান কিছু দিচ্ছে, কারণ আমরা বিশ্বের 8ম আম উৎপাদনকারী দেশ, আমাদের বিশাল ভূমিকা রয়ে গেছে। কিন্তু আমরা তো ওই যে শীর্ষ 10 রপ্তানিকারকের তালিকায় কিন্তু আমরা নাই। এই কারণ হচ্ছে এটাই যে আমাদের ওইভাবে গ্যাপ প্র্যাকটিসটা নাই, আমাদের কৃষকদের ওই ওরিয়েন্টেশন নাই।
বা আমাদের সরকারিভাবে যতটুকু যত্ন, যতটুকু পরামর্শ, যতটুকু কার্যকর ভূমিকা করার দরকার সেটা নাই। প্লাস আমরা ব্যাগের ব্যাপারে আমি আগেই বলেছি, এ ব্যাপারে ব্যাপক গবেষণার পরে ব্যাগিংয়ে আমাদের যাওয়ার দরকার ছিল। তো আমি মনে করি আমরা গবেষণা করতেছি, আমাদের ইউনিভার্সিটিতে গবেষণা চলতেছে, আশা করি ম্যাঙ্গো রিসার্চে তারাও গবেষণা করতেছেন। আমার মনে হয় আমরা যে সমস্যা এখন দেখতেছি উত্তরণ হবে যদি আমরা সম্মিলিতভাবে আমরা যদি উদ্যোগ নিই। আমি একটু মুজিবুল হকের কাছে জানতে চাই, যেহেতু আপনি রপ্তানির হ্যাঁ, জন্য স্যার ব্যবসায়ীদের সাথেও জড়িত রয়েছেন, জি, তো জি। যেই বিষয়টি আমি একটু তথ্য দিয়ে যদি বলি যে 2014-15 সালে যেখানে আমাদের 700 প্রায় 800 টন আম রপ্তানি হয়েছিল, সেটি এর পরের বছর 300 টনে নেমে আসে এবং এই বছর মাত্র 25 টন আম রপ্তানি করা হয়েছিল, যার মধ্যে একটি না। ফেরতও এসেছে। এরকম আচ্ছা, একটি তথ্য আমি রয়েছে এটা আমাদের আপনার কাছে। কাছে কি তথ্য আছে জানি না, গতকালকে পর্যন্ত আসলে 566 মানে 564 মেট্রিক টন আম রপ্তানি হয়েছে। এর মধ্যে 52 মেট্রিক টন আম অনলি ইউতে গিয়েছে। তার মানে আম যেটা ইউরোপের বাজারের কথাই বলা হ্যাঁ, হয়েছে, ইউরোপে এবার অনলি 52 মেট্রিক টন গিয়েছে। তো আপনার যেটা হচ্ছে স্যার বলতেছে উৎপাদন পর্যায়ে ঠিক আছে যে জিনিসগুলো, আসলে আমাদেরকে একটা সিস্টেম অ্যাপ্রোচে আসতে হবে। আমাদের ম্যাঙ্গোর জন্য গভর্নমেন্ট একটা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করেছে, প্ল্যান্ট কোয়ারেন্টাইন উইং। সেইখানে আপনার কন্ট্রাক্ট ফার্মিংকে বাধ্যতামূলক করা হয়েছে। কন্ট্রাক্ট ফার্মিংকে কেন বাধ্যতামূলক করা হয়েছে? কারণ হচ্ছে কি, আপনি যদি ফরওয়ার্ড কন্ট্রাক্টিংয়ে না যান, আপনার এক্সপোর্টাররা যদি ফার্মার্সদের কাছে না যায় এবং আপনার যদি এইখানে এই যে ওনারশিপটা, যে আমি আমটা এক্সপোর্ট করব, আমার এই আমটা যে আমার রিকোয়ারমেন্টকে মানে মিট করতে হবে, ইউর রিকোয়ারমেন্টকে ফুলফিল করতে হবে এবং এখানে রেগুলেটরি রিকোয়ারমেন্টগুলো আছে, দেন আপনাকে এখানে পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্টে ইনভেস্টমেন্ট দরকার। অর্থাৎ আমটা যে আপনি হারভেস্ট করবেন, সে স্যার প্রোডাকশনটা বলেছেন, আমি ওইদিকে আর যাচ্ছি না। আমটা হারভেস্ট করবেন, আপনি হারভেস্ট করার সময় ডিশ্যাপিং করতেছেন। এখন ডিশ্যাপিংটা যদি আপনি কোনো কন্ট্রোল এনভায়রনমেন্টে না করেন, সেখানে ফুড ফ্লাই আসতে পারে। দেন হচ্ছে আমটা যদি আপনি সুন্দরভাবে ক্রেটিং না করেন এবং আমটা হারভেস্টের 2 ঘন্টার মধ্যে এটাকে ওয়াশিং করা উচিত, কিন্তু আপনি কি করতেছেন, আমটা হারভেস্ট করে 7 ঘন্টা 8 ঘন্টার পর এটা ঢাকায় বা অন্য কোথাও নিয়ে এসে ওয়াশিং করতেছেন। তার মানে কি, এখানে গভর্নমেন্টেরও উদ্যোগ নিতে হবে যে আমরা রিজনাল প্যাক হাউস করবো কিনা, যেটাকে আমরা বলি ট্রানজিট টাইমের জন্য। সেখানে আমাদের বেসিক রিকোয়ারমেন্টগুলো, আমের ওয়াশিং, সর্টিং, গ্রেডিং, দেন হচ্ছে আমগুলো প্রপার ক্রেটিং হচ্ছে কিনা, দেন আমগুলো এই যে কুল চেইন, যেটা আপনার আমগুলো ফিল্ড থেকে আপনার সেন্ট্রাল প্যাক হাউস পর্যন্ত সেখানে কিভাবে যিনি আসবে। যে ব্যবসায়ী রপ্তানি করছেন তারও তো ভূমিকা রয়েছে। হ্যাঁ, এখানে তারও তো এটা আমরা দায়িত্ব এই জন্যই রয়েছে। আমরা বলতেছি যে মাল্টি স্টেক হোল্ডার পার্টনারশিপ দরকার। গভর্নমেন্টকে ট্রেড ফ্যাসিলিটেশনে আসতে হবে, এক্সপোর্টারদেরকে এখানে সাপ্লাই চেইনে ইনভেস্ট করতে হবে। আমরা যারা রিসার্চ বা সিভিল সোসাইটি অর্গানাইজেশন আছে, তাদেরকে ফার্মার্স প্ল্যাটফর্ম তৈরি করার জন্য ফার্মার্সের রেডিনেসটা দরকার। আপনি এখন ট্রেসাবিলিটির কথা বলছেন, আমার ফার্মার্স কি লিখতে পারবে? সো যদি লিখতে না পারে, পাম রেকর্ড বুক যদি পূরণ না করতে পারে, তাহলে কিভাবে সে সেটা করতে পারবে? সেই বিষয়গুলো আমাদেরকে এনশিওর করতে হবে। সো এখানে মাল্টি স্টেক হোল্ডার প্ল্যাটফর্ম খুবই জরুরি। এবং আপনার আরেকটা জিনিস যেটা দরকার হচ্ছে, গভর্নমেন্ট ধরেন ম্যাঙ্গোর জন্য একটা নীতিমালা করেছে, কিন্তু নীতিমালার পাশাপাশি কিছু কার্যক্রমও গভর্নমেন্টকে নিতে হবে। ডক্টর আব্দুর রহিম, আপনার কাছে একটু জানতে চাই যে আসলে ফল রপ্তানি তো আম একটি অংশ, ফল রপ্তানিতে কিন্তু আমাদের একটি ধস বলা যায় যে প্রায় 86% রপ্তানি আমাদের কমে গেছে গত 1 বছরে। যে গত আগের অর্থ বছরে ছিল 2 কোটি 2 লাখ, সেখানে গত অর্থ বছরে আমাদের রপ্তানি আয় মাত্র 20,90,000 মার্কিন ডলার। তো পাশাপাশি আরেকটি উদ্বেগের বিষয় হচ্ছে যে আমাদের কিন্তু সবজি রপ্তানিও বন্ধ হয়ে গেছে ইউরোপের বাজারে। তো এটিও একটি উদ্বেগজনক বিষয়। আসলে এই বন্ধ হওয়ার কারণ কি শুধু মানের বিষয়, নাকি এখানে আসলে ব্যবসায়িক সক্ষমতা কিংবা কূটনৈতিক সম্পর্ক, সরকারের যথাযথ নজরদারির বিষয়গুলো রয়েছে? না, প্রথমে তো অবশ্যই মানের বিষয়। কারণ শুধু আম না, আমরা যেরকম এখন মিডিল ইস্টে প্রচুর পরিমাণে লটকন দেই, কিন্তু আমাদের নরসিংদীর থেকে লটকন সরাসরি চলে যাচ্ছে মিডিল ইস্টে। এটা কিন্তু খুবই কম তা না, বেশ একটা অংশ চলে যায় লটকন। ইভেন আমাদের ডোমেস্টিক মার্কেটের চেয়ে বাইরে বেশি যায় লটকনটা, আমও যাচ্ছে। হ্যাঁ, সবজির ব্যাপারটা, যেহেতু সবজি বেশি আমাদের রপ্তানি হয় এথনিক মার্কেট, বিশেষ করে মিডিল ইস্টে, ইউ প্লাস মিডিল ইস্টে, সবজিতে মানের প্রথম যেটা, এই যে দেখুন সালমনেলা বা ইকোলাই, এই যে ব্যাকটেরিয়া বা অন্য যে প্যাথোজেনগুলো, এটা কিন্তু তার স্ট্রিক্টলি সালমনেলা আকারে সাংঘাতিকভাবে স্ট্রিক্ট রয়ে গেছে। এগুলো যেরকম আমাদের পানও বন্ধ হয়ে গেছে, পান একটা স্পাইস হিসাবে একটা বিশাল অঙ্কের আমরা কিন্তু
রপ্তানি করে আয় করতাম পান, সেটা একেবারে বন্ধ হয়ে গেছে। কাজে আর কিছু কিন্তু সরকার বাধ্য হয়ে কিছু কিন্তু বন্ধ করে দিয়েছে D8 থেকে, অর্থাৎ কৃষি মন্ত্রণালয়, অর্থাৎ দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছিল। তো এই যে এখানেই কিন্তু আমরা আসি যে আমি দেশের যদি একটু তথ্য দিয়ে বলি যে আমরা 2013-14 বছরে 20,90,00,000 মার্কিন ডলার আমাদের রপ্তানি আয় ছিল সবজি থেকে, সেটি এই গত 4 বছরে কমে এসে দাঁড়িয়েছে 8,40,00,000 মার্কিন ডলার, অর্থাৎ প্রায় অর্ধেকেরও বেশি, 50%-এরও বেশি কিন্তু আমাদের রপ্তানি আয় কমে গেছে। এটা আসলে কতটুকু উদ্বেগজনক আমাদের? না, উদ্বেগজনক তো নিঃসন্দেহে, যেহেতু আমরা একটা ফরেন কারেন্সির একটা বিশাল অংশ আমরা থেকে বঞ্চিত হচ্ছি। তো আমি যেটা বলছিলাম যে এখানে যে এই যে স্যালমোনেলা কন্ট্রোল করতে পারতেছি না বা এই কোলাই কন্ট্রোল করতে পারছি না, যেটা ইউএতে দারুণভাবে ব্যারিয়ার হয়ে আছে, অন্য অন্য জিনিস অর্থাৎ পোকামাকড় তো আছেই। এখানে সরকার নিজের থেকে দেখেন কতগুলো পণ্য কিন্তু বন্ধ করে দিয়েছে, কারণ সরকারের ভাবমূর্তি, অর্থাৎ দেশের, সরকার না, অ্যাজ এ হোল দেশের ভাবমূর্তি নয়। কারণ পান গেল বা অন্য সবজি গেল, স্যালমোনা পেলো, ফিরে এলো, তার মানে ও বাংলাদেশ থেকে তারা কোয়ারেন্টাইন বা তাদের ইন্সপেকশন বা সিস্টেমটা, যেটা মজিবুল হক সাহেব বলছেন, সিস্টেমটা সুন্দরভাবে করতেছে না। অবশ্যই ভাবমূর্তি আমাদের এখানে ক্ষুণ্ণ হচ্ছে। কাজে অবশ্যই আমি মনে সরকার, শুধু সরকার না, যারা এক্সপোর্ট করতেছে, এক্সপোর্টাররা, বিদেশে দেখা যায় সরকার না, এক্সপোর্টাররাই সব কিছু কিন্তু মেনটেন করে। কোয়ারেন্টাইনের সার্টিফিকেশন থেকে নেওয়া শুরু করে সব কিছু কিন্তু এক্সপোর্টাররা করে, ওখানে সরকারের ভূমিকা খুবই কম। হ্যাঁ, সরকারে আমাদের যেহেতু গরিব দেশ, প্রণোদনা দেওয়া বা অন্য অন্য যেগুলো দেওয়া অবশ্যই সরকার করবে, কিন্তু এক্সপোর্টারদের কিন্তু এই ব্যাপারে ইয়েতে প্রত্যেকটা এক্সপোর্টারে R&D থাকার দরকার। আমরা যেরকম এখন অনেক পণ্য তৈরির ক্ষেত্রে বা মার্কেটিং করে R&D, হোয়াই নট যারা এক্সপোর্টার বা ইভেন অ্যাসোসিয়েশন, তাদের কাছেও কিন্তু R&D থাকা উচিত। তারা এই ব্যাপারে কিন্তু আমাদের এক্সপোর্টাররা খুবই পিছিয়ে থাকে, যে কিছু পয়সা দিতে হবে অর্থাৎ গবেষকদের বা সম্প্রসারণ কর্মীদের, এই পয়সাটা খরচ, বিদেশি তারা এক্সপোর্টার তারা পয়সা খরচ করে, তারা কিন্তু ইউনিভার্সিটিকে দিচ্ছে যে আপনি গবেষণা করেন কোন ভ্যারাইটি, কোনটা লাভজনক হবে, কোনটা শেলফ লাইফ অনেক বেশি হবে। বিশ্ববিদ্যালয়গুলো, গবেষণা প্রতিষ্ঠানগুলো এগুলো করে তাদেরকে তথ্য দিচ্ছে, তারা ওইভাবে কিন্তু কাজে ওয়ান কাইন্ড অফ সার্টিফিকেট কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে তারা পাচ্ছে বা গবেষণা প্রকল্পের থেকে তারা পাচ্ছে। এটা কিন্তু এক্সপোর্টাররা আমাদের এখানে, এক্ষেত্রে অবশ্য গভর্নমেন্টেরও উচিত দেওয়া, প্লাস হচ্ছে এক্সপোর্টারদেরও এগিয়ে আসা। আমি মনে করি সম্মিলিতভাবে আমরা যদি এগিয়ে যাই, গবেষক এবং উৎপাদক, শুধু উৎপাদককে কিন্তু আমরা দোষ দিচ্ছি আগে যে তারা এই গ্যাপ প্র্যাকটিস করতেছে না বা এই করতেছে না, কিন্তু এখানে এক্সপোর্টারদেরও একটা ভূমিকা রয়ে গেছে। কোয়ারেন্টাইন আরও স্ট্রং হওয়ার দরকার, সেখানেও যে যাতে মান সম্মান কোনোভাবেই না হয়, এখানে যেন কোনোভাবে কোনো প্রীতিনেস কিছু যাতে না আসে। মজিবুল হকের কাছে যাই, যে উৎপাদকদের সমস্যার কথা তো আমরা শুনলাম, আপনি তো ব্যবসায়ীদের নিয়েও কাজ করছেন যারা রপ্তানি করে থাকে, আসলে ব্যবসায়ীদের এখানে কতটুকু ভূমিকা রয়েছে? বিশেষ করে আমরা যে সবজির কথাই যদি বলি, এখানে আসলে কোথায় অন্তরায় রয়েছে? আপনার একটু আমি আগে রেফারেন্সটা ধরে কথা বলি। আপনি এখানে সবজি রপ্তানি কমে যাওয়ার অ্যালার্মিং, আপনি দেখেন 2014 সালে আমাদের ইন্টারসেপশন হয়েছে, মানে যেটাকে আমরা বলি নন কমপ্লায়েন্স নোটিফিকেশন ফ্রম EU, সেখানে হয়েছে 197টা, সেটা 15 সালে এসে হইলেও 147টা, 16 সালে এসে এটা 117টা। তো যখন একটা কমোডিটিতে পরপর অনেকগুলো নন কমপ্লায়েন্স নোটিফিকেশান জারি হয়, তখন তারা ওই কমোডিটিকে ক্রিটিক্যাল কমোডিটি বলে। তো EU কি করেছে, 2015-16 সালে আমাদের যেই সবজিগুলোর ভলিউমে বেশি যেত সেগুলোকে ক্রিটিক্যাল কমোডিটি হিসাবে চিহ্নিত করেছে। এতে করে আমাদের কি হলো, আমাদের এক্সপোর্ট কমে গেল। এখন দেখেন 2013 সালে যেটা ব্যাটেল লিফের উপরে ব্যাকটেরিয়ার উপস্থিতির জন্য বন্ধ হয়ে গেল, সেটা আজ পর্যন্ত আমরা ওপেন করতে পারিনি। দেন আপনার 2016 সালে রাশিয়াতে আলু আপনার রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে এই ব্যাকটেরিয়ার কারণেই, সেটাও আমরা এখন পর্যন্ত ওপেন করতে পারিনি, যেখানে আপনার আলু একটা বিশাল সম্ভাবনা ছিল। তো এখন যেটা হচ্ছে আপনাকে উৎপাদন পরবর্তী, যেটাকে আমরা বলি পোস্ট হারভেস্ট এবং প্রসেসিং পর্যায়ে এবং মার্কেটিং বিপণন পর্যায়ে, এই 3টা পর্যায়ে আপনাকে কাজ করতে হবে। তো সেইখানে উৎপাদন পর্যায়ে গভর্নমেন্ট, সেইখানে উৎপাদক এবং যিনি এক্সপোর্ট করবেন ওনার মাধ্যমে, কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে আমরা যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করি
এবং আমরা উত্তম কৃষি পদ্ধতি অনুসরণ করি, তাইলে রোগবালাইটা আমরা দমন করতে পারবো। আচ্ছা, গেল রোগবালাই গেলে তারপরে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, যেটা আমাকে ফুড সেফটি এবং আমার ফুডস অ্যান্ড ভেজিটেবলসের পোস্ট হারভেস্ট লেভেলে কোয়ালিটি এনশিওর করবে। সেইগুলোর থেকে আপনার এই যে সর্টিং, গ্রেডিং, প্যাকেজিং, ট্রান্সপোর্টেশন সিস্টেম, এইসব বিষয় আশয়গুলোর জন্য যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচারটা গভর্নমেন্ট এবং এই এক্সপোর্টারদের ডেভেলপমেন্ট করতে হবে। দেন বিপণন পর্যায়ে আমাদের ভাবমূর্তি, আমরা শুধু এথনিক মার্কেট এক্সপ্লোর করব কেন? আমাদের এশিয়াতেও মালয়েশিয়া, সিঙ্গাপুর, আপনি জানেন অনেকগুলো দেশে আমাদের হিউজ পরিমাণ লোক বসবাস করে, মিডল ইস্টে বসবাস করে। ওদেরকে কিভাবে আমরা ওই এথনিক মার্কেট অ্যাট দ্য সেম টাইম সুপার মার্কেটে যাওয়ার জন্য, যেটাকে আমরা মেইন স্ট্রিম মার্কেট বলি, সেখানে যাওয়ার জন্য আমাদের সার্টিফিকেশন, এই বিষয়টা আমাদের অত্যন্ত জরুরি। ট্রেসাবিলিটি, এই বিষয়টা আমাদের অত্যন্ত জরুরি। তাহলে এইগুলোর জন্য আমাদের গভর্নমেন্টকে একটা স্ট্যান্ডার্ড, একটা দেশ যেখানে কোনো স্ট্যান্ডার্ড নেই, তাহলে আমাদেরকে একটা বাংলা গ্যাপ যেটাই হোক না কেন, সেই স্ট্যান্ডার্ডটা আমাদেরকে তৈরি করতে হবে। সেই স্ট্যান্ডার্ড দেন আপনাকে এক্সপোর্ট কমার পিছনে আরও দুইটা বড় কারণ আছে। একটা হচ্ছে পিসি বহির্ভূত রপ্তানি, আর একটা হচ্ছে পিসি জালিয়াতির মাধ্যমে রপ্তানি, অর্থাৎ মিস ডিক্লারেশন। এটার জন্য কিন্তু হিউজ পরিমাণ পিসি বলতে আপনি পাইটোস্যানিটারি, হ্যাঁ। তো এখন কোয়ারেন্টাইন যখন সার্টিফিকেট দিচ্ছে আপনাকে পটলের জন্য, তখন আপনি ওইটার মধ্যে যদি কাকরোল দিয়ে দেন, তাইলে মিস ডিক্লারেশন হলো। এই মিস ডিক্লারেশনের কারণে ইউ আপনাকে কি করলো, নোটিফিকেশান করলো। নোটিফিকেশানের পরে প্রোঅ্যাক্টিভলি দেখা গেল যে প্ল্যান কোয়ারেন্টাইন উইং তারাও অনেক সময় এম্বার্গো দিয়ে দেয়। যেমন এবার আমের আগে যখন ক্রিটিক্যাল কমোডিটিগুলো এই আমাদের এক্সপোর্টাররা পাঠাতে শুরু করলেন, তখন ওরা কি করলো, নন ক্রিটিক্যাল প্রোডাক্টগুলোও বন্ধ করে দিয়েছেন। এই যে নন ক্রিটিক্যাল প্রোডাক্টগুলো বন্ধ ছিল, এটাতে আপনি এক্সপোর্ট হারিয়েছেন না? আপনার কচুরলতি, আপনার লাউ, তারপরে আপনার কচুর শাক, এই টাইপের যে সবজিগুলো যেগুলো কোনো এম্বার্গো নেই, সেগুলোও বন্ধ ছিল। তার মানে তখন আমাদের এক্সপোর্টটা, সেখানেও আমাদের এক্সপোর্ট কমে গিয়েছে। তার মানে কি আমাদের যে একটা হারমোনাইজ প্রসেস, ইভেন দো আপনি দেখেন যে ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি, আপনি এখন প্রোডাক্টের যে অডিট করবেন, প্রোডাক্ট কোয়ালিটি চেক করবেন, এয়ারপোর্টে যে আমাদের প্ল্যান কোয়ারেন্টাইন উইংয়ের যে চেকিং পদ্ধতি এবং কাস্টমস, এই দুইটা জায়গার মধ্যে আমাদের হারমোনাইজেশন দরকার। আশা করি এই হারমোনাইজেশনগুলো দ্রুতই হবে ব্যবসায়ী, সরকার এবং উৎপাদক যারা রয়েছেন তাদের মধ্যে। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে আলোচনা, সময় সীমাবদ্ধতার কারণে। দর্শক, আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করছি। আর আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।